47-এ জনগণ বলতে যা বোঝাতো, 71-এর জনগণ কি ওই একই জনগণ? 71-এ জনগণ বলতে আমরা যা বুঝতাম, 24-এ এসে কি আমরা ঠিক তাই বুঝি? জনগণ নামক ক্যাটাগরিটা কি সময় নিরপেক্ষ কোনো বর্গ? এটা কি নির্দিষ্ট সময়ের কোনো বর্গ না, সময়ের সাথে সম্পর্কিত নয়, সময় অতিরিক্ত বা সময় নিরপেক্ষ কোনো বর্গ? আমরা দেখব যে সেটা নয়, বরং জনগণ অত্যন্ত সময় ঘনিষ্ঠ, স্থান কাল প্রেক্ষিতের মধ্যে জন্ম নেওয়া এবং অ্যাক্ট করা একটা খুবই সজীব সৃষ্টিশীল বর্গ, এবং এই বর্গকে তার কনটেক্সটের বাইরে এনে বিবেচনা করার কোনো সুযোগ নাই। 47 নিয়ে যে ধরনের টানাপোড়েন এবং পরবর্তীতে আজকের দিনে আমরা বিশেষ ধরনের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করছি, এটা এক ধরনের কনসিকোয়েন্স বা ফলাফল হিসেবে বিবেচনা করতে পারি। আমরা জানি যে এখানকার বিশেষ করে ঢাকার বা যেহেতু ঢাকার বাইরে বাংলাদেশ নাই, সেই অর্থে বলছি ঢাকার যে প্রভাবশালী বিদ্যায়তন, সেটার যে ডিসকোর্স, ডমিনেন্ট ডিসকোর্স, এবং যেটা রাষ্ট্রের অ্যাপারেটাস হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিল, সেটা বাঙালি জাতীয়তাবাদী একটি কাঠামো মান্য করে চলে, এবং সেই কাঠামো সবসময়ই 47-কে 71-এর বিপরীতে একটি বাইনারি অপোজিট আকারে দেখানোর চেষ্টা করেছে। এবং যেহেতু ফ্যাসিবাদের পতন হয়েছে এবং জুলাইোত্তর আমরা এক ধরনের গণতান্ত্রিক পরিসরের মধ্যে প্রবেশ করেছি, ফলে কেউ কেউ এখন 47-কে নতুনভাবে পাঠ করার এক ধরনের তাড়না বা প্রেরণা বোধ করছেন, এবং 47-কে পুনরুদ্ধার, পুনর্পাঠ, পুনর্নিরীক্ষা করার এক ধরনের প্রয়োজনীয়তা বা তাগিদ অনুভব করছেন। ফলে এটাকে ইতিহাসের স্বাভাবিক ধারা পরিক্রমার মধ্য দিয়ে কোনো একটা ইভেন্টকে পর্যালোচনা করার যে তাগিদ সোসাইটির মধ্যে সৃষ্টি হয়, সেভাবে না দেখে বাঙালি জাতীয়তাবাদের ক্রমাগত উৎপীড়নের ফলে 47 যেভাবে অপর হয়েছিল, সেখান থেকে এটাকে উদ্ধার করার একটা প্রকল্প হিসেবে আমাদের দেখা উচিত শুরুতেই। সেক্ষেত্রে 47 পাঠ করার পরবর্তীত ব্যাকরণ কি হতে পারে? আমরা 47-কে 71-এর সাপেক্ষে বা পরবর্তী 24-এর সাপেক্ষে আসলে কিভাবে স্থাপন করব ইতিহাসের কাঠামোর মধ্যে বা ঐতিহাসিক বাস্তবতার মধ্যে? আমরা যদি বাইনারির সেই পূর্বতন বাঙালি জাতীয়তাবাদী প্রবণতাটা ত্যাগ করি, তাহলে একটা অপশন থাকে যেটা ইতিমধ্যেই লিবারেল বাঙালি সমাজে বেশ পপুলার হয়েছে। কেউ কেউ দাবি করছেন বা চেষ্টা করছেন যে 47, 71 এবং 24 এই তিনটি স্বতন্ত্র ইভেন্টকে ইতিহাসের একটি ধারাবাহিক আখ্যানের মধ্যে স্থাপন করা এবং তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করা, যেনবা এই তিনে মিলে বাংলাদেশ ভূখণ্ডের একটি জাতীয় ইতিহাস নির্মাণ করা সম্ভব হয় বা বাংলাদেশ রাষ্ট্রের একটি দিক নির্দেশ করা সম্ভব হয়। এই যে ইতিহাসকে একটা ধারাবাহিক পরিক্রমা হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, আমি মূলত এই দৃষ্টিভঙ্গিকে খানিকটা আক্রমণ করব, সেই উদ্দেশ্যেই মূলত আমি এসেছি। তো এখানে কি ঘটে যখন আমরা 47, 71 এবং 24 এই তিন ঘটনা প্রবাহকে বা তিনটা ইভেন্টকে বা তিনটা প্রপঞ্চকে আমরা একটা ধারাবাহিক ঐতিহাসিক পরিক্রমার মধ্যে স্থাপন করে পাঠ করতে চাই, তখন কি ঘটে? এখানে আমরা খেয়াল করব যে এখানে ঘটে কয়েকটা পদ্ধতিগত ত্রুটি ঘটে, কয়েকটি পদ্ধতিগত মারাত্মক সংকট দেখা দেয়। আমি সেই সংকটগুলো নিয়ে আলাপ করব। আমি জানি সেটা একটু তত্ত্বীয় শোনাবে, কিন্তু তারপর আমাকে এটা করতে হচ্ছে, আশা করি আপনারা ক্ষমা করবেন। সেটা হচ্ছে যে ইতিহাস তত্ত্বে এই ধরনের পদ্ধতিগত ত্রুটিকে খুবই নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় এবং এগুলোকে আজকাল আর মান্য করা হয় না। তোর মধ্যে একটা ত্রুটি এই যে এই ধরনের ধারাবাহিক ইতিহাস তত্ত্বে সবসময় দাবি করা হয় যে জনগণ নামক ক্যাটাগরি একটা সার্বজনীন ক্যাটাগরি। আর কি দাবি করা হয় যে জনগণ বলে একটা এসেনশিয়াল ক্যাটাগরি আছে, যেটা বিভিন্ন ইতিহাসের কাল পর্বে, বিভিন্ন বাস্তবতায়, বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটের সামনে একই ধরনের চেতনা, আকাঙ্ক্ষা, বাসনা বা রাজনৈতিকতা নিয়ে আবির্ভূত হয়। যেমন আমরা বলতে পারি যে 47-এ জনগণ বলতে যা বোঝাতো, 71-এর জনগণ কি ওই একই জনগণ? 71-এ জনগণ বলতে আমরা যা বুঝতাম, 24-এ এসে কি আমরা ঠিক তাই বুঝি? জনগণ নামক ক্যাটাগরিটা কি সময় নিরপেক্ষ কোনো বর্গ? এটা কি নির্দিষ্ট সময়ের কোনো বর্গ না, সময়ের সাথে সম্পর্কিত নয়, সময় অতিরিক্ত বা সময় নিরপেক্ষ কোনো বর্গ? আমরা দেখব যে সেটা নয়, বরং জনগণ অত্যন্ত সময় ঘনিষ্ঠ, স্থান কাল প্রেক্ষিতের মধ্যে জন্ম নেওয়া এবং অ্যাক্ট করা একটা
খুবই সজীব সৃষ্টিশীল বর্গ, এবং এই বর্গকে তার কনটেক্সটের বাইরে এনে বিবেচনা করার কোনো সুযোগ নাই। ফলে এই ধরনের ইতিহাস তত্ত্ব রচনা করার খুবই ঝুঁকিপূর্ণ যে 47-এ যেই জনগোষ্ঠী একটা নির্দিষ্ট রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে ধাবিত হয়েছিল, স্ফুরিত হয়েছিল, সেই একই জনগোষ্ঠী 71-এ তাদের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে আবার মাঠে নেমেছে, এবং ওই একই জনগোষ্ঠী 71-এর পর 24-এ এসে আরেকবার তাদের ওই পূর্বতন স্বপ্নকে পুনরায় বাস্তবায়ন করার জন্য আবার অবতীর্ণ হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে এখানে জনগণের একটা স্থির, নির্দিষ্ট, মর্মবাদী এবং সার্বজনীন সংজ্ঞা প্রস্তুত হচ্ছে, এবং জনগণকে যদি এই ধরনের অনুমান নিয়ে আমরা বিবেচনা করি তাহলে সেটা খুবই অবিবেচক দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়া হবে। আমরা বলবো যে ধারাবাহিকতাপন্থী ইতিহাস তত্ত্বের এটা একটা প্রাথমিক দুর্বলতা বা প্রাথমিক সীমাবদ্ধতা, যেখানে জনগণকে এরকম একটা সার্বজনীন বা এসেনশিয়াল ক্যাটাগরি হিসেবে দেখানো হয়। আর কি করে এই ধরনের ইতিহাস তত্ত্ব সবসময় একটা টেলিওলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসকে দেখে। তারা মনে করে যে ইতিহাসের একটা লক্ষ্য আছে, ইতিহাসের একটা উদ্দেশ্য আছে। কি সেটা যদিও বলে না সরাসরি, কিন্তু আওয়াজে বোঝা যায় যে এই ইতিহাস তত্ত্বের লক্ষ্য হচ্ছে, এই ইতিহাসের লক্ষ্য হচ্ছে 47-এর লক্ষ্য কি, 71-এর লক্ষ্য কি, 24-এর লক্ষ্য কি। এক কথায় যদি বলতে যাই তাহলে এটা হচ্ছে মানুষের মুক্তি। এই যে মানুষের মুক্তিকে বিভিন্ন আলাদা আলাদা কনটেক্সটে সক্রিয় থাকা আলাদা আলাদা জনগোষ্ঠী, আলাদা আলাদা রাজনৈতিকতা এবং চাহিদা সম্পন্ন, স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং প্রকল্প সম্পন্ন, সত্তাগত এবং জ্ঞানতাত্ত্বিকভাবে আলাদা এই জনগণ বর্গের মধ্যে যদি আমরা একটা মাত্র সিঙ্গুলার টেলিওলজি আরোপ করি, আমি আবার বলছি 47-এর যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর উপর আমি একটা লক্ষ্য বা উদ্দেশ্য আরোপ করলাম। 71-এর যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর উপরেও আমি ওই 47-এর টেলিওলজিক্যাল যে উদ্দেশ্য সেটাকে আরোপ করলাম। 24-এর যে জনগোষ্ঠী, সেটার উপরে আমরা ওই লক্ষ্যটা আরোপ করলাম। তাতে কি হয়? তাতে কার্যত জনগণ সম্পর্কিত যে ধারণা সেটা বিমূর্ত হয়ে যায়। সেটা আর কি হয়? সেটা সার্বিক হয়। আর কি হয়? বলছে যে জনগণ কার্যত বাস্তবচ্যুত হয়ে যায়, এবং জনগণের নামে আমরা আসলে জনগণের রূপক নিয়ে কথা বলতে শুরু করি। তাহলে 47 এবং 71 এবং 24-কে আমরা কিভাবে পাঠ করবো? আমি খুব সংক্ষিপ্ত কথা বলছি, কারণ আমি আশা করছি যে, বা সন্দেহ করছি যে আমি যেসব বলছি এটা একদমই সুখকর শোনাচ্ছে না, ফলে আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে তাহলে আমরা কি করব? তাহলে আমরা 47-কে কিভাবে দেখবো, 71-কে কিভাবে দেখবো, 24-কে কিভাবে দেখবো? আমার প্রস্তাব হচ্ছে যে ইতিহাসকে ধারাবাহিকভাবে না দেখে ইতিহাসকে অসংখ্য বিচ্ছিন্ন, খণ্ড, বিভক্ত বিশেষ বিশেষ মুহূর্তের সম্মিলন হিসেবে দেখা উচিত। আমরা ধরে নেব বা আমরা সাব্যস্ত করব যে 47 একটা বিশেষ ধরনের কনটেক্সট, এবং এই কনটেক্সটের মধ্যে একটা বিশেষ ধরনের জনগোষ্ঠী, বিশেষ ধরনের রাজনৈতিক সত্তা এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছিল, এবং তারপরে 71 যখন এসছে তখন সেখানে একটা আলাদা কনটেক্সট তৈরি হয়েছে, এবং এই আলাদা কনটেক্সটে জনগণ সম্পূর্ণ আলাদাভাবে অ্যাক্ট করেছে, এবং 24 যখন আমাদের সামনে এসেছে সেই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন এক কনটেক্সট তৈরি হয়েছে, এবং সেখানে জনগণের যে আগের যাবতীয় অনুমান সেগুলো আমরা আরোপ করতে পারবো না। এভাবে যদি আমরা খানিকটা ফোকোটিয়ান পদ্ধতিতে, জিনিওলজিক্যাল পদ্ধতিতে যদি আমরা ইতিহাসকে দেখতে শুরু করি, ইতিহাসের মধ্যে যদি ফাটল, ইতিহাসের মধ্যে যদি বিচ্ছিন্নতা, ইতিহাসের মধ্যে যদি ধারাবাহিকতার অভাব, ইতিহাসের মধ্যে যদি গহ্বর চিহ্নিত করতে পারি, ইতিহাসে পিছলে পড়ে যায় মাঝে মাঝে, সেটা যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে সম্ভবত 71, 47 এবং 24-কে মোকাবেলা করার বা সমন্বিত করার যে ধরনের ভাবাদর্শিক প্রকল্প বা তাগাদা আমরা বোধ করি, সেটা খানিকটা লাঘব হবে। সত্যি বলতে 47 সংক্রান্ত এই আজকের আলাপের পেছনেও এক ধরনের প্রকল্প বিদ্যমান। এই প্রকল্প রাজনৈতিক, এই প্রকল্পের পেছনে রাষ্ট্রীয় বাসনা আছে, এই প্রকল্পের পেছনে 71-এর হাতে মার খাওয়ার, প্রবল মার খাওয়ার বেদনা আছে, ইত্যাকার বিবিধ ধরনের বেদনা। আমি বলছি যে এই যে নৈতিক চাপ, এক গাদা নৈতিক চাপ নিয়ে যখন আমরা 71-এর দিকে তাকাবো, যখন আমরা 71-কে পাঠ করবো মুক্তিযুদ্ধ আকারে, একটা যুদ্ধকে কি করে একাডেমিক্যালি পাঠ করা সম্ভব যদি তার আগে আমি মুক্তি শব্দটা জুড়ে দিই? এটা কিভাবে সম্ভব? আমি যদি আগেই তাকে একটা নৈতিক ক্যাটাগরি হিসেবে সাব্যস্ত করে ফেলি, কিভাবে সেটাকে আর একাডেমিক্যালি পাঠ করা সম্ভব? এটা আদৌ সম্ভব কিনা সেই ব্যাপারে প্রশ্ন থেকে যায়। কিন্তু আমাদের ঢাকার বিদ্যায়তনে আমরা দেখি যে মুক্তিযুদ্ধকেই তার যে নৈতিক মূল্য, নৈতিক চাপ, সেটাকে সামনে রেখেই বা পাশে রেখেই
একাত্তরকে পাঠ করা হয়, কিন্তু আমরা বলবো যে 47, 71, 24 বা ইতিহাসের যে কোনো ঘটনা বা প্রবঞ্চকে আমরা যখন ব্যাখ্যা করব, যখন সেটা বুঝতে চাইব, তখন যাবতীয় নৈতিক চাপ যতটা পারা যায়, পুরোটা তো পারা যাবে না, যথাসম্ভব নৈতিক চাপ থেকে নিজেকে মুক্ত রেখে এবং নিজের যে রাজনৈতিক প্রকল্প আকাঙ্ক্ষা সেটাকে আরোপ না করে ওই ঘটনার উপর, ওই প্রপঞ্চের উপর যদি আমরা সেটাকে পাঠ করতে পারি, তাহলে সেটা কাজের পাঠ হবে। আমরা আশা করব যে 47 সম্পর্কিত যে 71-এর যে পীড়ন, সেই পীড়ন থেকে আমরা নিষ্কৃতি পাব এবং পাশাপাশি 47কে পাঠ করার এই ধরনের একটা নন এসেনশিয়াল, অসার্বজনীন এবং বিশেষভাবে শনাক্তযোগ্য একটা ইতিহাস পাঠের ধারাক্রম আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সবাইকে শুকরিয়া। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।